স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢল ও পাহাড় ধসে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন এলাকা, পানিবন্দী লাখো মানুষ। জেলা উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। লালমনিরহাট ও জয়পুরহাট সীমান্তে 6 জনকে বিএসএফের পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। এবারে বিস্তারিত। পাহাড়ি ঢলে পানিতে ডুবে ও পাহাড় ধসে গত 7 দিনে শুধু কক্সবাজারে 26 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাণহানির ঘটনা ঘটেছে মৌলভীবাজার ও চট্টগ্রামেও। চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 5 দিন ধরে পানিবন্দী রয়েছে চট্টগ্রামের অন্তত 5 লাখ মানুষ। হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগের অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। গত কয়েকদিনের টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা ছাড়িয়েছে সিলেট বিভাগের 6 নদীর পানি। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে প্রবল বেগে মনু নদীর বাঁধ ভেঙে কোমলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাজধানীর আবহাওয়া অফিসের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংস্থাটি বলছে, আগামী 2-3 দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 106 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে। ধাপে ধাপে বৃষ্টি কমে যাচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা সহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্র বন্দরগুলোর জন্য আজও 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি উজানের ঢলের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পাহাড়ি এলাকার যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে, যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতে। দর্শক, কক্সবাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পাহাড় ধস সহ জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আর প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে? আনোয়ার, আপনি জানেন যে গত 6 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। টানা বর্ষণের আজকে একটু বর্ষণ কমে আসলো, কিন্তু একেবারে লাগাতার বর্ষণ হচ্ছে, কিন্তু মাত্রাটা একটু কমে এসেছে। তবে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, জমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার মানুষ ঘরের মধ্যে হাঁটু পরিমাণ, কারো কারো ঘরে কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে। সেখানকার মানুষের দুর্বিষহ জীবন যাপন করতে দেখা গেছে। আমরা জানতে পেরেছি সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেখানে যাওয়াটা অত্যন্ত দূর হয়ে পড়েছে। এবং আজকে আমরা যেটা জেনেছি, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ভিজিট করেছেন। তিনি সেখানে গিয়ে তিনি ত্রাণ দিয়েছেন এবং দুর্গত মানুষদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে হয়তো মাতামুহুরী নদী বিপদ সীমার নিচে বিপদ সীমার নিচে নেমে এসেছে। আগামীকাল থেকে হয়তো কিছুটা কমবে বলে তিনি, বন্যা নিয়ন্ত্রণ আসবে এবং পানি কিছুটা কমবে বলে তিনি ধারণা করছেন এবং মানুষদের আশ্বস্ত করেছেন একটু সাহস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং মানুষকে তিনি পাশে থাকার আশ্বস্ত করেছেন এবং সবাইকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং কেউ যেন অধৈর্য না হয়
সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে এ ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে যারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে সাইক্লোন সেন্টার 25টি সাইক্লোন সেন্টার আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে এবং 760টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলে 25টিতে স্থানীয় লোকজন দুর্গত বেশি খারাপ অবস্থায় ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে। ৫০ নম্বর করে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে নগদ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং 450 মেট্রিক টন ইতিমধ্যে হয়েছে। এই অবস্থায় জেলা প্রশাসক চকরিয়া, পেকুয়া, মাতামুহুরি, রামু সব এলাকায় সতর্কতা জারি করছে এবং পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন। সবার যেন সতর্ক থাকে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আনোয়ার। হারুন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবার জানবো খাগড়াছড়ির খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব মামুন। সাকিব, আপনার জেলার বৃষ্টি ও বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানান। যে আপনি যেমনটা বলছিলেন, খাগড়াছড়ি পাহাড়ি ঢল এবং চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার প্রায় ৬,০০০ মতো পরিবার পানি জলবন্দী হয়েছিল। এখন চেঙ্গি নদীর পানি কিছুটা কমে গেলেও এই জেলার দিঘনালা উপজেলার মেরিং ইউনিয়নে এখনো আপনার প্রায় ২,৫০০ পরিবার প্রাণীবন্দী হয়ে আছেন। এছাড়া আপনার জেলার সাথে রাঙামাটি যে সংযোগ সড়ক সাজেকা এবং লৌমদুর যে সংযোগ সড়ক ছিল সেটা পানিতে নিমজ্জিত থাকার কারণে যাতায়াতে বিঘ্ন ঘটে। এখন কিছুটা পানি কমে যাওয়ায় এখন জনজীবন স্বস্তি ফিরছে। আজ সকাল থেকে খাগড়াছড়িতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাওয়ায় এবং পানি কমে যাওয়ায় জনমন এবং পরিবেশ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকতা ফিরছে। এদিকে পানিবন্দী এবং বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করছে সেনাবাহিনী, জেলা পরিষদ এবং স্থানীয় যে সাংসদ রয়েছেন অদূত বিয়াত, ওনার পক্ষ থেকেও দলীয়ভাবে বিভিন্ন খাবার এবং খোঁজখবর রাখা হচ্ছে এবং বন্যাদতে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। এদিকে আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়িতে আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম হোসাইন তিনি ইতিমধ্যে খাগড়াছড়ির মেহেদিবাগ পরিদর্শন করেছেন এবং তিনি বন্যার মাঝে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে সরজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশ্বস্ততা করেছেন। সাকিব, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিব মামুন। জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম থেকে চিকিৎসার জন্য রোগীদের যেন ঢাকায় আসতে না হয়, সেজন্য সরকার জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, সেজন্য চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব ৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি। বলেন, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে রাজধানীর দারুস-সালাম এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ শিকদারকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 2023 সালের ডিসেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 2024 সালের 6 আগস্ট কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের পর অন্য বন্দীদের সঙ্গে কারাগার থেকে পালিয়ে যান তিনি। 2021 সালে হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আবদুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। সে পরবর্তীতে 6 আগস্ট পলায়ন করে। যে বাকি যে পলাতক আসামিদের তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 3 নারী এবং জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত পিলারের বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে ওই 3 নারীকে বাংলাদেশে পুশিনের সময় বিজিবি এবং এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই 3 নারী ভারতের সীমান্ত থেকে প্রায় 150 গজ ভিতরে অবস্থান করছেন। অন্যদিকে শনিবার ভোর 4টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং সীমান্তের শূন্য রেখায় অবস্থান করে। দর্শক, দিনাজপুর রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ, তার কাছে যাব। সুলতান মাহমুদ, পুশিনের যে কথা আমরা বলছিলাম, আসলে সে ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আনোয়ার, আপনি জানেন যে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দারুইন যে সীমান্ত রয়েছে, এখানেও কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজকে ভোরে 4 জনকে, অর্থাৎ 1 জন মহিলা এবং 3 জন পুরুষকে ভোরে কিন্তু পুশিন করার চেষ্টা করে। এখানে দিনাজপুরের যে সদর উপজেলাটি রয়েছে, ঠিক আমি যেখানে যখন দাঁড়িয়ে রয়েছি ঠিক পিছনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এটি হচ্ছে পিলার নাম্বার 315 নম্বর পিলারের ঠিক সামনেই এই যে বিএসএফ 4 জনকে যে পুশিং করার চেষ্টা করেছিল সেটি কিন্তু এখনো অবস্থান করছে। সকাল থেকেই তারা একটি কাদাযুক্ত পানির মধ্যে কিন্তু তারা অবস্থান করছে। পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা জনতা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকেই তাদেরকে এবং বিজিবিকে কিন্তু সহযোগিতা করছেন। তারা বলছেন যে দিনাজপুরের যে ফুলবাড়ি বিজিবির 229 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামানের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে এই যে 4 জনকে রাখা হয়েছে এরা হচ্ছে একই পরিবারের 3 জন, অর্থাৎ বাবুল মোল্লা, একজন হচ্ছে সুখী মোল্লা তার স্ত্রী, এবং তাদের সন্তান হচ্ছে জিহাদ মোল্লা, এবং আরেকজন হচ্ছে গনি মোল্লা নামক কিন্তু আমরা নামটি পেয়েছি। তবে তারা বলেছে যে এই পুশিন করার যে চেষ্টা করেছিল বিএসএফ, সেটি কিন্তু বাংলাদেশের যে বিজিবি রয়েছেন এবং স্থানীয়দের সহযোগিতা তাদেরকে প্রতিহত করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে বিএসএফ এর এক দল কিন্তু সদস্য বিজিবির সাথে যে স্থানে পুশিন করার চেষ্টা করেছিল, যে স্থানে যাদেরকে জড়ো করে রাখা হয়েছে ঠিক সেই স্থানে তারা এখন অবস্থান করছেন এবং বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে। বিজিবি বলেছে যে কোনোভাবেই তারা এই অবৈধভাবে যে পুশিন করার যে চেষ্টা করেছে বিএসএফ, তারা কিন্তু প্রতিহত করেছে এবং কোনোভাবেই তাদেরকে কিন্তু এই বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে দিবে না, এমনটাই কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এটাই ছিল আমার কাছে দিনাজপুরের যে সীমান্তে 4 জনকে পুশিন করার চেষ্টা করা হচ্ছিল তার সর্বশেষ খবর। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় 3.25 কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবির সরাইল ব্যাটালিয়ন। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গতরাত 12:15টার দিকে সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় বিশেষ অভিযানে গিয়ে 7-8 জন চোরা কারবারিকে ধাওয়া করলে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে 3960 পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জব্দকৃত মোবাইল ডিসপ্লে এবং 2টি বাইসাইকেলের দাম প্রায় 3,17,00,000 টাকা। আন্তর্জাতিক, জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বর্ষণ প্রচণ্ড বেগে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি। ঝড়টি তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যা ও ভূমিধসের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। ওকিনাওয়া প্রিফেকচারের অংশ ইসুগাকি দ্বীপে ঝড়ের তাণ্ডবে রাস্তায় ধ্বংসাবশেষ উড়তে দেখা গেছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে হাতে গোনা কয়েকটি গাড়ি ছাড়া রাস্তাঘাট ছিল জনশূন্য। শক্তিশালী ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, যার কেন্দ্রে
সমুদ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 144 কিলোমিটার। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাহাড়ি ঢল ও পাহাড় ধসে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন এলাকা পানিবন্দী লাখো মানুষ। জেলা উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে 6 জনকে বিএসএফের পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।